ফরেক্স বার্তা। আজকে আমাদের আলোচ্য বিষয়সমূহ হলো ফরেক্স ট্রেডিং কি, ফরেক্সের লাভ ক্ষতি কিভাবে নির্ধারিত হয়, কিভাবে সহজে ফরেক্স ট্রেডিং করা যায় এবং লেভারেজ কি। ফরেক্স অ্যাকচুয়ালি ফরেন এক্সচেঞ্জ এর শর্ট ফর্ম। সুতরাং ফরেক্স কি বা ফরেন এক্সচেঞ্জ কি জানতে হলে এই সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। এই সংজ্ঞাটি হলো একটি দেশের মুদ্রার বিনিময়ে অন্য একটি দেশের মুদ্রা ক্রয় বা বিক্রয় করাকেই ফরেক্স বলা বা ফরেক্স ট্রেডিং বলা হয়ে থাকে। আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো সময় ফরেক্স ট্রেডিং করেছি। মনে করেন আপনি বাংলাদেশ থেকে ইউএসএ ঘুরতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে কিছু টাকা অবশ্যই ডলারে কনভার্ট করে নিতে হবে, নতুবা আপনি সেখানে গিয়ে কোনো কিছু কিনতে পারবেন না বা আপনাকে হোটেল বিল বা অন্য কিছু বিল আপনি দিতে পারবেন না। এই যে আপনি টাকাকে ডলারে কনভার্ট করলেন, এটা কি বলা হয়ে থাকে? ফরেক্স ট্রেডিং। এখন আমরা দেখব যে এই ফরেক্সে কি করে লাভ বা ক্ষতি নির্ধারিত হয়ে থাকে। মনে করেন একজন ট্যুরিস্ট ইউএসএ থেকে ইউরোপে ঘুরতে যাবে। এখন ঘুরতে যাওয়ার আগে তাকে যেটা করতে হবে, তার ইউএস ডলারগুলো কিছু ইউরোতে কনভার্ট করে নিতে হবে। এখন সেই কনভার্সনের জন্য সে একটা ইউএস এর ব্যাংকে গেল। ব্যাংকে গিয়ে দেখলো যে ইউরো এবং ইউএসডির কনভার্সন রেট দেওয়া আছে 1.2500, অর্থাৎ এখানকার এক্সচেঞ্জ রেট হলো 1 ইউরোর বদলে সে 1.25 ইউএস ডলার পাবে। এখন যেহেতু সে ইউএস ডলার থেকে ইউরোতে কনভার্ট করবে, অর্থাৎ তার 1.25 ইউএস ডলারের জন্য সে 1 ইউরো করে পাবে। সে ডিসিশন নিল যে 10,000 ইউএস ডলার সে ইউরোতে কনভার্ট করবে। সো সেই এক্সচেঞ্জ রেট অনুযায়ী সে 8,000 ইউরো পেল। এখন সে ইউরোপ ট্যুরে গেল, ইউরোপ ট্যুরে সময় কাটানোর পরে সে আবার ইউরোপ থেকে ব্যাক করে আসলো এবং কোনো এক কারণে আমি ধরে নিলাম যে তার কোনো টাকা খরচ হলো না, সে 8,000 ইউরো নিয়েই সে আবার ইউএসএ ব্যাক করে আসলো। মনে করেন সে খুব একটা ভালো বন্ধু দেখা পেয়ে গেছিল, সব টাকা সেই বহন করেছিল। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখলাম যে সে ব্যক্তি 8,000 ইউরো নিয়ে আবার ইউএসএ তে ব্যাক করে আসলো। সে যখন সে ইউরোকে আবার ইউএস ডলারে কনভার্ট করবে, আবার তাকে সেই ব্যাংকে বা কোনো একটা প্রতিষ্ঠানে যেতে হবে। সে প্রতিষ্ঠানে গিয়ে সে দেখলো যে সে যখন কিনেছিল তখন এক্সচেঞ্জ রেট ছিল 1.2500, বাট এখনকার এক্সচেঞ্জ রেট হলো 1.2600, অর্থাৎ এখন সে প্রতি 1 ইউরোর জন্য 1.26 ইউএস ডলার পাবে। সো তার কাছে যে 8,000 ইউরো ছিল সেটার বিনিময়ে সে এখন পেল 10,080 ইউএস ডলার, অর্থাৎ কোনো কিছু না করেই সে শুধু একটা দেশ শুধু ঘুরে এসেই 80 ইউএসডি প্রফিট করে ফেললো। অনুরূপভাবে সে যদি ফিরে এসে দেখতো যে সেখানকার এক্সচেঞ্জ রেট এখন 2400, অর্থাৎ 1.2400, তার মানে কি দাঁড়ালো? সে 8,000 ইউরোর বদলে এখন 9920 ইউএসডি পাবে, অর্থাৎ তার এখন 80 ইউএসডি লস হয়ে গেল। সুতরাং এই দুটো এক্সাম্পল থেকে আমরা এটা বুঝতে পারলাম যে লাভ বা ক্ষতি এটা নির্ভর করছে এক্সচেঞ্জ রেটের উপরে। এক্সচেঞ্জ রেটের পরিবর্তনের কারণে ফরেক্সে লাভ বা ক্ষতি নির্ধারিত হয়ে থাকে। সুতরাং প্রথমে আমাকে জানতে হবে কেন এক্সচেঞ্জ রেটটা পরিবর্তিত হয়। অনেক ধরনের কারণ রয়েছে যেসব কারণে এক্সচেঞ্জের পরিবর্তন হয়ে থাকে। তার মধ্যে মূল যে কারণগুলো হলো সেগুলো হলো মুদ্রার চাহিদা বা যোগানের তারতম্যের কারণে, মুদ্রার সুদের হার, মুদ্রাস্ফীতি, কোন একটা দেশের সরকারের নীতি বা ওই দেশের কর্মসংস্থানের অবস্থা বা ওই দেশের আমদানি ও রপ্তানি চাহিদার উপরে সাধারণত ওই এক্সচেঞ্জ রেটটা পরিবর্তন হয়ে থাকে। এখন আমরা দেখবো যে কিভাবে ফরেক্স ট্রেডিং করা যায়। আমরা এর আগের এক্সাম্পল দেখলাম যে ওই ব্যক্তিটি ফরেক্স ট্রেড করার জন্য কোন একটি ব্যাংক বা এক্সচেঞ্জ হাউসের সাহায্য নিয়ে মুদ্রাটা এক মুদ্রা থেকে অন্য মুদ্রায় কনভার্ট করেছিল। বাট প্রতি ক্ষেত্রে ট্রেড করার জন্য আপনাকে যদি ব্যাংকে দৌড়াতে হয় বা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে এই ট্রেড করতে হয়, তাহলে সেটা খুব হেক্টিক একটা ব্যাপার হয়ে থাকবে। এই জন্য আমরা যে কাজটা করে থাকি, এই প্রাতিষ্ঠানিক সংগঠনগুলো থেকে দূরে থাকার জন্য আমরা অনলাইনে ট্রেডিং করার একটা সুযোগ রয়েছে। এই অনলাইনে আমি কিভাবে ট্রেড করে থাকি? এই অনলাইনে অনেক ব্রোকার রয়েছে, এই ব্রোকারগুলোর মাধ্যমে আমরা সহজে ট্রেড করে থাকি। এই ব্রোকারগুলো আমাদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং এর বিনিময়ে আমরা সেখানে অ্যাকাউন্ট খুলে থাকি। অ্যাকাউন্ট খুলে আমরা সেখানে সহজে কেনাবেচা করতে পারি। তো প্রথমে দেখি কি কি সুবিধা ব্রোকার আমাদেরকে দিয়ে থাকে। তারা আমাদেরকে সবসময় অনলাইনে এই মুদ্রা কেনাবেচার সুযোগ দেয়, এটা তো আমাদের একটা প্রাইমারি সুযোগ। তাছাড়াও সবসময় মুদ্রার এক্সচেঞ্জ রেট কত তা আমরা সহজেই ওই ব্রোকারের প্ল্যাটফর্ম থেকে জানতে পারি এবং ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ট্রেড অ্যানালাইসিসও করে থাকি, যেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। এবং আরেকটা জিনিস আমাদেরকে দিয়ে থাকে ব্রোকার, সেটা হলো লেভারেজ দিয়ে থাকে। এই লেভারেজ কি এটা আমি একটু এখানে ক্লিয়ার করে নিতে চাই, কারণ এই লেভারেজ ব্যাপারটা সবসময় একটা কনফিউজিং ব্যাপার থাকে। যখন আপনি একটা ব্রোকারের ট্রেড খুলতে যান বা একটা অ্যাকাউন্ট খুলতে যান, তখন আপনাকে দেখবেন যে আপনাকে বলতেছে যে এখানে আপনি 1:10, 1:200, 1:500 পরিমাণ লেভারেজ আপনাকে ওরা দিবে এবং এটা নিয়ে তারা আপনাকে অ্যালিউড করার চেষ্টা করবে যে আপনি এখানে অনেক বেশি প্রফিট করতে পারবেন। বাট এর একটা উল্টা দিকও রয়েছে। লেভারেজ বেশি হলে আপনি যেমন তাড়াতাড়ি প্রফিটও করতে পারবেন, লেভারেজ বেশি হলে আপনি তাড়াতাড়ি ক্ষতিরও সম্মুখীন হবেন। এই জিনিসটাই আমি এখানে ক্লিয়ার করতে চাই। এছাড়া অন্যান্য ব্রোকারগুলো অনেক ধরনের সুযোগ সুবিধা বা সেবা তারা দিয়ে থাকে, এটা ডিপেন্ড করে কিভাবে তারা প্রমোট করতেছে তাদের ব্রোকার হাউসকে। সুতরাং আপনি অনেক ধরনের সুবিধাই বিভিন্ন ধরনের ব্রোকার থেকে পাবেন। এখন আমরা দেখি যে এই লেভারেজ জিনিসটা কি।
সাধারণত ফরেক্সে যখন আপনার কোনো এক্সচেঞ্জ রেট দেখানো হয়, সেখানে দেখানো হয় যে আপনার একটা কারেন্সি পেয়ার অর্থাৎ যুগলের মাধ্যমে সেই এক্সচেঞ্জ রেট দেখানো হয়। যেমন আমি আগেরবার যখন ব্যাংকে গেছিল যে ব্যক্তিটা, তখন সে দেখেছিল ইউরো ইউএসডি ইকুয়ালস টু 1.2500, অর্থাৎ ইউরোর বিনিময়ে সে যে ইউএসডি কিনবে কিংবা ইউএসডি বিনিময়ে যে সে ইউরো কিনবে তার একটা এক্সচেঞ্জ রেট সবসময় একসাথে করে দেখানো হয়। এবং আরেকটা কমন প্র্যাকটিস হচ্ছে সেটা হলো যে সাধারণত ভ্যালুটা 4 ডিজিট পর্যন্ত, দশমিকের পর 4 ডিজিট বা 4 ঘর পর্যন্ত দেখানো হয়ে থাকে, অর্থাৎ 1.2500। অনেকে আবার সেটাকে 5 ঘর পর্যন্ত দেখানো হয়ে থাকে, বা 5 ঘর বা 4 ঘর যেটাই হোক। আমি এখানে 4 ঘর দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা 5 ঘরও সে একই রকম ভাবে আপনি সব ক্যালকুলেশন করতে পারবেন। সো এক্সচেঞ্জ এত তাড়াতাড়ি পরিবর্তন হয় যে এটাকে আপনার 4 ডিজিট পর্যন্ত আমরা ক্যালকুলেট করে থাকি। এখন আপনি একবার এক্সচেঞ্জ রেট দেখলেন 1.2500 এবং তার কিছুক্ষণ পর আপনি এক্সচেঞ্জ রেট দেখলেন 1.2501, অর্থাৎ 4 নাম্বার ডিজিটে গিয়ে আপনার এক পরিবর্তন হলো। এই এক পরিবর্তনকে আমরা বলে থাকি এক পিপ পরিবর্তন হলো। 4 নাম্বার ঘরের ডিজিটে 4 নাম্বার ঘরে যদি আপনার এক পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ মান যদি এক পরিবর্তন হয়, তাহলে আমরা বলবো একই পরিবর্তন হয়েছে। যদি 5 পরিবর্তন হয়, এখানে 0 আর এখানে 1, এই জন্য আমরা বললাম 1 পিপ। এখানে 0 এবং 5 থাকলে আমরা বলতাম 5 পিপ পরিবর্তন হয়েছে। এই পিপ বা পিপস শব্দটা অতি গুরুত্বপূর্ণ একটা নাম, যেটা আপনি সবসময় দেখবেন যে আমরা এখানে ইউজ করতেছি। বলবো যে কতটুকু প্রফিট হলো, বললাম যে 20 পিপ প্রফিট হলো, 100 পিপ প্রফিট হলো। যদি বলি আমরা কতটুকু ক্ষতি হলো, 10 পিপ ক্ষতি হলো। যদি আমরা বলি যে স্টপ লস বা টেক প্রফিট কথা, আপনি বলবেন যে টেক প্রফিট হলো 10 পিপ, স্টপ লস হলো 5 পিপ, টেক প্রফিট 100 পিপ। সুতরাং এই পিপ শব্দটা খুব সহজেই আমরা ইউজ করে থাকি। সুতরাং আমাদেরকে এই পিপ জিনিসটা কি সেটা জানতে হবে। এখন আমি সেই আগের এক্সাম্পলটা আবার দেখি। সেই ব্যক্তিটি আবার ইউএসএ থেকে ইউরোপে যাচ্ছে, ব্যাংকে গেল, তার এক্সচেঞ্জ রেট সে দেখতে পেল 1.2500, অর্থাৎ সে যখন $10,000 ইউরোতে পরিবর্তন করলো, সে একইভাবে 8,000 ইউরো পেল। আবার সে যখন ব্যাক করে আসলো, এখন সে দেখতে পেল যে এক্সচেঞ্জ রেট হলো 2501, অর্থাৎ তার এক পিপ এক্সচেঞ্জ রেট পরিবর্তন হয়েছে। তাহলে তার প্রফিট কতটুকু হবে? তার প্রফিট হবে $0.8, অর্থাৎ এক পিপ পরিবর্তনের জন্য তার $0.8 প্রফিট হলো। যেখানে তার ইনভেস্টমেন্ট বলতে আমি এখানে বোঝাচ্ছি যে সে কি করেছিল, $10,000 ইউরো, তারপরে আবার ইউরো থেকে ইউএসডি তে কনভার্ট করেছিল, অর্থাৎ এখানে সে 10,000 ইউএসডি ইনভেস্ট করেছিল। এখন আমরা এখানে একটা সহজ হিসাব দেখি। এখানে আমরা দেখতে পেলাম যে প্রথমে এক পিপ পরিবর্তনের জন্য যখন সে $10,000 ইনভেস্ট করেছিল, তার লাভ হয়েছে 0.8 ঠিক অনুপাতিক হারে আমরা এখানে বলতে পারি যদি সে 1,000 টাকা ইনভেস্ট করতো, তাহলে তার প্রফিট হতো 0.08 যদি সে 10,000 এর জায়গায় 10 টাইমস বেশি ইনভেস্ট করতো, অর্থাৎ 1,00,000 ইনভেস্ট করতো, তাহলে তার $8 লাভ হতো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কতটুকু লাভ বা কতটুকু ক্ষতি হচ্ছে, এটার সাথে কতটুকু আমরা ইনভেস্ট করছি তার একটা ডিরেক্ট সম্পর্ক রয়েছে। আপনার মূলধন যত বেশি হবে, আপনার ইনভেস্ট করার ক্ষমতা তত বেশি হবে, আপনার লাভ হওয়ার সম্ভাবনাও তত বেশি থাকবে। এটাই সাধারণত ব্রোকারগুলো আপনাকে প্রমোট করার জন্য বলে থাকে। বাট এর উল্টা দিকটা কিন্তু কেউ কখনো আপনাকে বলে না। আপনার যত বেশি ইনভেস্ট করবেন আপনি, এক পিপের জন্য আপনার ক্ষতি হবার সম্ভাবনাও তত বেশি থাকবে। যেমন ধরেন সে প্রথমবার কি করেছিল, যে এসে দেখেছিল তার $80 প্রফিট কিংবা $80 লস হয়েছিল, সেটা এক্সচেঞ্জ রেটে কম বা বেশির কারণে। এখন অনুরূপভাবে সে যদি 10,000 এর জায়গায় 10 টাইমস বেশি, অর্থাৎ 1,00,000 ইউএসডি ইনভেস্ট করতো, তাহলে 0.8 এর জায়গায় $8 লস হতে পারত। সুতরাং লাভ এবং লস দুটোই সমানভাবে নির্ভর করে আপনার ইনিশিয়াল ক্যাপিটাল বা মূলধনের উপরে, বা আপনি কতটুকু ইনভেস্ট করছেন তার উপরে। এখন আসি এই লেভারেজ গুলো কেন ব্রোকার হাউসগুলো দিয়ে থাকে। এর একটা মূল কারণ হলো আমরা যারা প্রান্তিক ট্রেডার বা রিটেল ট্রেডার, তাদের কাছে এত বেশি ক্যাপিটাল থাকে না। আমরা কি দেখলাম যে $10,000 ইনভেস্ট করে মাত্র $0.8 লাভ হলো। এখন এত টাকা ইনভেস্ট করার পর যদি আপনার এক পিপি পরিবর্তনের জন্য বা 100 পিপি পরিবর্তনের জন্য আপনার 8 টাকা বা 10 টাকা লাভ হয়, সেক্ষেত্রে আপনি বলবেন যে এটা আমার ট্রেড করার চেয়ে অন্য কোনো জায়গায় ইনভেস্ট করা বেশি লাভজনক ছিল। সেই কারণে যেটা হয়ে থাকে যে ব্রোকারগুলো আপনাকে বিভিন্ন ধরনের লেভারেজ দিয়ে থাকে। লেভারেজ মানে হলো তারা আপনাকে এক প্রকার ঋণ দিয়ে থাকে। সেই ঋণ দিয়ে আপনি ট্রেড করতে পারবেন, আবার সেই ঋণটা আপনি ব্রোকারকে ফিরিয়ে দিতে পারবেন। আপনি যখন একটা ট্রেড ওপেন করবেন, তখন তাদের কাছ থেকে সমপরিমাণ ঋণ নিয়ে ট্রেডটা ওপেন করবেন, এবং ট্রেডটা যখন ক্লোজ করবেন, তখন ঋণটা অটোমেটিক্যালি ব্রোকারের কাছে ফেরত চলে যাবে। ফরেক্স বার্তা।